নকটার্নাল অডিও হরর স্টেশনের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত। নমস্কার, আমি দেবপ্রিয়া। আজকে আমাদের গল্পের আসরে রয়েছে একটি নয় দুটি গল্প। রোজমেরি টেম্পলের লেখা ফায়ার ট্র্যাপ অবলম্বনে অগ্নিফাদ এবং অ্যামব্রোস বিয়ার্সের লেখা দ্য বোর্ডেড উইন্ডো অবলম্বনে খোলা জানালা। গল্প পাঠে আজকে আমার সাথে পেয়েছি 86.7 তোমার FM থেকে সৃজন আর সুপ্রজাকে। সৃজন আর সুপ্রজাকে অনেক অনেক ধন্যবাদ নকটার্নাল অডিও হরর স্টেশনের সাথে যুক্ত হওয়ার জন্য। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম গল্প, রোজমেরি টেম্পলের লেখা ফায়ার ট্র্যাপ অবলম্বনে অগ্নিফাদ। তখন বেশ রাত হয়ে গেছে। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে শেষ বাসটা আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। হাত বাড়িয়ে একটু দৌড়লাম বটে, কিন্তু না, ধরতে পারলাম না। কিছুই করার নেই। অগত্যা এই মফস্বলের জনমানবহীন নির্জন রাস্তায় আমি হাঁটতে থাকি একা একা। বেশ কয়েকখানা ওয়্যারহাউস আর পরিত্যক্ত বিল্ডিং পেরিয়ে আমি চলছি এক মনে। হঠাৎ দূরে একটা আগুনের শিখা নজরে এলো। আমি ছুটে গেলাম সেই দিকটায়। একটা পুরনো বিল্ডিংয়ে আগুন লেগেছে, আর মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া সাপের মতো কুণ্ডলি পাকিয়ে উঠতে লাগলো রাতের কালো আকাশে। পুরনো বিল্ডিংটার কিছু কিছু অংশ ভেঙে পড়তে লাগলো আগুনে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ল চারপাশে। ভেতর থেকে আগুনের গর্জনের মাঝে মাঝে আসতে লাগলো জিনিসপত্র ভেঙে পড়ার আওয়াজ, আর চোখের সামনে ভেসে উঠল আগুনের ঝলকানি। কিন্তু এইসব ছাপিয়েও যে জিনিসটা আমার শরীরের রক্ত হিম করে দিতে লাগলো তাহলে এই বিল্ডিংটা থেকে বেরিয়ে আসা আর্তনাদ, অনেক অনেক কণ্ঠের ভয়ার্থ চিৎকার। সে চিৎকার বিভৎস, অপ্রাকৃতিক। এই পরিত্যক্ত বিল্ডিংটায় নিশ্চয়ই কিছু গরিব, ঘরছাড়া, জীবন সংগ্রামে পরাজিত মানুষ, যারা বড় অসহায়, তারা হয়তো আশ্রয় খুঁজে পেয়েছিল। আর এখন এই অবস্থা। ভেতরে হয়তো জ্বলে পুড়ে মরছে ওরা। আর এই চিৎকার। কিন্তু জানলায় তো কাউকে আসতে দেখলাম না। কেউ জানালায় হাত বাড়িয়ে সাহায্য চাইল না। আগুন লাগা ঘর থেকে কাউকে ঝাঁপিয়ে পড়তেও দেখা গেল না। আশ্চর্য! এই লেলিহান আগুনের ফাঁদে পড়েও জ্বলন্ত বাড়ির মধ্যে একটা মানুষ দেখা গেল না। না জ্বলন্ত অবস্থায়, না সুস্থ অবস্থায়। কিন্তু চিৎকার আর চিৎকারে ভরে যাচ্ছে চারিপাশ। ভেতর থেকে ভেসে আসছে মিলিত কণ্ঠের আর্তনাদ, অনেকগুলো কণ্ঠের অসহায় চিৎকার। এই কি করে সম্ভব? এতগুলো মানুষ আগুনে জ্বলে পুড়ে আর্তনাদ করছে, অথচ বেরিয়ে আসার চেষ্টা করছে না কেউ। তারপর হঠাৎ মনে হলো মানুষগুলো হয়তো মৃত, আর তাদেরই অতৃপ্ত আত্মার আর্ত চিৎকার। এইসব গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। তারপর মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলাম। না, এইসব উল্টো পাল্টা ভাবার সময় নয় এখন। তাদের সাহায্যে এগিয়ে যাওয়ার প্রয়োজন এখন। আগুন নেভানোর ব্যবস্থা করা উচিত, মাথাটা শান্ত রাখতে হবে। এইসব ভেবেই মনটাকে স্থির করলাম। দৌড়ে ছুটে গেলাম কাছাকাছি একটা টেলিফোন বুথে। কাঁপা কাঁপা হাতে 999-এ ডায়াল করলাম। কপাল ভালো ছিল, প্রথম সুযোগেই ফায়ার সার্ভিসের লাইন পেয়ে গেলাম। যত দূর সম্ভব মাথা ঠান্ডা রেখে তাদের আমার নাম আর আগুন লাগা বিল্ডিংয়ের জায়গাটার ঠিকানা বললাম। তাদের এও জানালাম যে বেশ কিছু মানুষ এই জ্বলন্ত বিল্ডিংয়ে আটকা পড়ে আছে। তাদের কান ফাটা আর্তনাদ বেরিয়ে আসছে ভেতর থেকে। এক্ষুনি যদি তাদের উদ্ধার করা না হয়, তাহলে তাদের জ্বলন্ত সমাধি হয়ে যাবে। তারপর ফোন রেখে আবার ছুটে গেলাম ঘটনাস্থলটিতে।
সেই জ্বলন্ত বাড়িটার থেকে একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম ফায়ারম্যানদের। বাড়ির জ্বলন্ত কাঠের টুকরো আরও অনেক জিনিসের ধ্বংসাবশেষ ছিটকে বেরিয়ে আসছিল ভেতর থেকে। বাতাসে আগুনের হলকা, তাই এই সাবধানতা। আমার গা শিরশির করে উঠছিল ভেতর থেকে বেরিয়ে আসা সেই আর্তচিৎকারের ধ্বনিতে। বাচ্চা ছেলে মেয়েদের সম্মিলিত কান্নার আওয়াজ। আমার পক্ষে এই আগ্নেয়গিরির ভেতরে গিয়ে সাহায্য করা অসম্ভব, তাই অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর উপায় ছিল না। তারপর আস্তে আস্তে সেই চিৎকারগুলো শব্দ ক্ষীণ হয়ে আসতে লাগলো। এখন যে কোনো মুহূর্তে স্তব্ধ হয়ে যাবে, চিরকালের মতো নিশ্চুপ হয়ে যাবে। আমি ভেবে পাচ্ছিলাম না কেনই বা তারা ঈশ্বরের নাম নিয়ে একটিবারের জন্য বেরিয়ে আসবার চেষ্টা করলো না। তাহলে কি আমি কোনো গণ আত্মহত্যার সাক্ষী হতে চলেছি? এবার কানে দূর থেকে ভেসে আসলো দমকল ইঞ্জিনের ঘণ্টার আওয়াজ। ক্রমশই কাছে আসতে লাগলো সেই দমকলের গাড়ি। তীব্র হতে থাকে তার ঘণ্টার ধ্বনি। ক্ষণিকের মধ্যেই 3টে ইঞ্জিন এসে দাঁড়ালো আমার সামনে, আর তার থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো ইউনিফর্ম পরা দমকল কর্মীরা। মাথায় হেলমেট পরে যে যার কাজে লেগে পড়ল। কেউ জলের ট্যাঙ্কের সঙ্গে হোস পাইপ লাগালো, কেউ মই ঝোলালো। আগুনের মোকাবিলা করার জন্য যে অভিজ্ঞতা আর সাহসের প্রয়োজন, তারই সাথে তারা প্রস্তুত। এখন দূরে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া আর ঈশ্বরের নাম নেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই। তারপর বেশ কিছুক্ষণ সময় পর যখন আগুন প্রায় নিভে আসলো, দমকল কর্মীরা বিল্ডিংয়ের ভেতরে গিয়ে ঢুকলো। তখনও দম বন্ধ করা কালো ধোঁয়ায় ভর্তি ভেতরটা। তাই ঠেলে তারা এগিয়ে গেল তাদের কর্তব্য করতে। আমার তখন গা গুলিয়ে উঠছে এই কথা ভেবে যে কি বিভৎস পচা গলা মৃতদেহ নিয়ে তারা এক্ষুনি বেরিয়ে আসবে। সারি সারি অ্যাম্বুলেন্স এসে দাঁড়িয়েছে তখন রাস্তার পাশে। ডাক্তার আর নার্সরাও প্রস্তুত, যদি কাউকে এখনও বাঁচানো যায় সেই আশা নিয়ে। কিন্তু আশ্চর্য, একে একে সব দমকল কর্মীরা খালি হাতে বেরিয়ে এলো। মৃত জীবিত একটি দেহও নেই। একজন অফিসার ইনচার্জকে এগিয়ে আসতে দেখে আমি ছুটে গেলাম তার কাছে। বললাম, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এই জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতর থেকে বেরিয়ে আসা মানুষের আর্তনাদ আমি নিজের কানে শুনেছি, অথচ। আপনি ভুল করছেন ম্যাডাম, মানুষের অস্তিত্বের কোনো চিহ্নই ছিল না ওখানে। হ্যাঁ, অনেক দগ্ধ পোশাক পাওয়া গিয়েছে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ একটি প্রাণীও ছিল না। ওয়্যার হাউসে কী জিনিস রাখা ছিল আমরা এখনও পর্যন্ত তা জানতে পারিনি। বিল্ডিংটার মালিকের সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি বললেন যে তিনি মিসেস শ্যালোনের নামে একজন ভদ্রমহিলাকে বিল্ডিংটা ভাড়ায় দেন। কিসের জন্য মিসেস শ্যালোনের এই বিল্ডিংটা ভাড়া নেয় তা সে বলতে পারেনি। যাই হোক, মিসেস শ্যালোনের সাথে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু তিনি এই বিল্ডিংয়ে যা জিনিসই রাখুক না কেন সবই পুড়ে ছাই হয়ে গেছে। লোকসান ওনার প্রচুর হয়েছে, তাতে সন্দেহ নেই। আচ্ছা, আগুন লাগলো কি করে আপনারা জানতে পেরেছেন? ভালোভাবে তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা মুশকিল, কিন্তু মনে হয় বিদ্যুৎ গোলযোগের ফলে আগুন লেগে থাকতে পারে, অর্থাৎ শর্ট সার্কিট। এই পুরনো বিল্ডিংয়ে এটাই সম্ভাব্য কারণ হতে পারে। ইতিমধ্যেই একটা গাড়ি এসে দাঁড়ালো সেখানে। একটি মধ্যবয়স্ক মহিলা তার থেকে বেরিয়ে সোজা আমাদেরকে লক্ষ্য করে এগিয়ে এলেন। পাতলা রোগাটে চেহারা, ঘন কালো চোখ, আর তার মুখটা তখন ভয়ে আতঙ্কে ফ্যাকাশে সাদা। তিনি কাছে আসতেই বললেন, আমি মিসেস শ্যালোনের, আর এই বিল্ডিংটা আমারই। তার উত্তরে অফিসার বললেন, ক্ষমা করবেন ম্যাডাম, আমরা বোধহয় কিছু রক্ষা করতে পারিনি। সব কিছুই জ্বলে পুড়ে ছাইয়ে স্তূপ। এখন আমরা আমাদের সাধ্যমতন কাজ করেছি।
এই যুবতী মেয়েটি দমকলে ফোন করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে ছুটে আসি। ভদ্রমহিলা এবার আমার দিকে ফিরে তাকালো, বলল, আপনি আগুন লাগতে দেখেছেন? আচ্ছা, কি হয়েছিল? আমি পুরো ঘটনাটা তাকে সংক্ষেপে বললাম। বিল্ডিংয়ে আগুন লাগা দেখেই আমি দমকলে খবর দিই। আমি যখন দেখি তখন আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁই ছুঁই। তাই কি করে এবং ঠিক কোথা থেকে আগুনটা লাগে তা বলা মুশকিল। ভদ্রমহিলার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তিনি কাতর সুরে বললেন, ওখানে ওখানে ওরা সবাই ছিল। আমার আমার সারা জীবনের ফসল, আমার জীবনের একমাত্র ভালোবাসা। আমি আমি একটা মিউজিয়াম শুরু করতে যাচ্ছিলাম, একটা সুন্দর আধুনিক জায়গা যেখানে যেখানে ওরা সবাই সুখে আরামে একসঙ্গে থাকবে। দর্শকরা আসবে, তাদের তাদের প্রশংসা করবে। খুবই খুবই মূল্যবান তারা। কেউ কেউ অনেক বছর পুরনো। তাদের সবার পেছনেই একটা একটা করে গল্প আছে, একটা ইতিহাস, একটা পাস্ট জড়িয়ে আছে। কি ভয়ঙ্করভাবে তাদের চলে যেতে হলো। তাদের মানে কাদের? মানে আমি জানতে চাই তারা কারা? পঞ্চ এবং জুরি পুতুল, ভেন্ট্রোলোকুইস্টের পুতুল। যে পুতুল মানুষের মুখের কথা বলতে পারে, চোখ দিয়ে জল ঝরাতে পারে, দাঁত দেখিয়ে প্রাণ খুলে হাসতে পারে। ওরাই ওরাই আমার সন্তান ছিল। সারা পৃথিবী জুড়ে অনেক অনেক জায়গায় জায়গায় ঘুরে তাদের আমি সংগ্রহ করি। এক একটা পুতুলকে আমি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসতাম। ওরাই আমার সব ছিল, ওরাই আমার সন্তান। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ভদ্রমহিলা। অফিসার নরম গলায় বললেন, আপনি শান্ত হন ম্যাডাম। আমি বুঝতে পারছি যে আপনার কাছে এটা ভয়ঙ্কর আঘাত, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ যে সেগুলো নেহাতি পুতুল ছিল। এমন তো না যে তাদের মধ্যে কোনো রকম অনুভূতি ছিল। ভাগ্য ভালো যে একটি প্রাণেরও কোনো ক্ষতি হয়নি এই বীভৎস আগুনে। আপনি কি করে জানলেন? মিসেস শ্যালোনার চিৎকার করে উঠলেন। আমি তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। ভদ্রমহিলা যদি এবার আমাকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি করে বলবো যে আমি শুনেছি তার সন্তানদের কান ফাটা আর্তচিৎকার আমি স্পষ্ট শুনেছি। আপনারা এতক্ষণ শুনছিলেন রোজম্যারি টেম্পলের লেখা অগ্নিফাদ। এখন শুরু হতে চলেছে অ্যামব্রোস বিয়ার্সের লেখা দ্য বোর্ডেড উইন্ডো অবলম্বনে খোলা জানালা। সালে আমরা এখন যাকে আমেরিকার জমকালো শহর সিনসিনাটি বলে জানি, তার থেকে কয়েক মাইল দূরে এক বিশাল গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বাস করত কিছু যাযাবর ধরনের মানুষ। বন্য গাছগাছালির মাঝে এক টুকরো জায়গা জুড়ে তৈরি করত তাদের একান্ত সংসার, সামান্য সুখ। কিন্তু বেশি দিনের জন্য নয়। এক অজানা অদ্ভুত নেশায় অস্থির আত্মার মতো সেই সুখী আস্তানা ছেড়ে তারা আবার রওনা দিত নতুন জায়গার খোঁজে, আবার গড়ে তুলত অস্থায়ী আস্তানা। সেই যাযাবরদের মধ্যে একজন ছিল নতুন আগন্তুক। ঘন জঙ্গলে ঘেরা একটা কাঠের বাড়িতে থাকত সে। নাম ছিল তার মার্লক। তার চারপাশে নির্জন নিস্তব্ধ জঙ্গলের মতোই ছিল তার স্বভাব। তাকে কোনোদিন কেউ অপ্রয়োজনীয় একটা কথাও বলতে শোনেনি। যুবক মার্লক এই পূর্বাঞ্চলে এসে বসবাস শুরু করার পর রেওয়াজ মতো বিয়েও করল।
তার স্ত্রী ছিল যুবতী, একনিষ্ঠ। মারলোকে সেই সাদাসিধে স্বভাবের কথা মাথায় রেখেই যেন ওপরওয়ালা তাদের এক করেছিলেন। স্বামীর সাথে সুখ দুঃখ বিপদ আপদ সবই হালকা মনে হাসি মুখে ভাগাভাগি করে নিত সে। তার নাম কি ছিল কেউ তা জানে না। তার দেহ ও মনের সৌন্দর্য সম্পর্কেও কোনো কথা শোনা যায়নি। অনেকের মনে তা নিয়ে সন্দেহ থাকতে পারে, কিন্তু ঈশ্বরের দোহাই, তা নিয়ে আমার মনে কোনো সংশয় বা খটকা কোনো দিন লাগেনি। আস্তানা তৈরি করার পর মালক কুড়ুল হাতে আশেপাশে চাষবাসের কাজ শুরু করল। মালকের তখন অল্প বয়স, দেহে অজস্র শক্তি, মনে অবাধ আশা। তার কাঠের কুটিরের আশপাশের এলাকা জুড়ে চলত তার চাষ। মাঝে মাঝে সে রাইফেল হাতে যেত জঙ্গলের গভীরে। শহরে গিয়ে সেই বন্য জন্তুদের ছাল আর চাষের ফল সবজি বিক্রি করে সে তার দরকারি জিনিস অর্জন করত। একদিন মারলোক বন্দুক হাতে গভীর জঙ্গলের অনেকটা ভেতরে চলে গিয়েছিল শিকার করতে। সন্ধে বাড়ি ফিরে সে দেখে তার স্ত্রী জ্বরে শয্যাশায়ী। সেই ভয়ঙ্কর জ্বরে কাতর হয়ে কেমন যেন উন্মত্ত অবস্থায় প্রলাপ বকে চলেছে। এক্ষুনি ডাক্তার ডাকা দরকার, এক্ষুনি, দেরি করলে চলবে না। কিন্তু হায়, কিভাবে? বাড়ির কয়েক মাইলের মধ্যে ডাক্তার তো দূরে থাক, একটি প্রতিবেশীও ছিল না। এই গভীর জঙ্গলে তাকে একা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই অবস্থায় তাকে একা ছেড়ে যাওয়া মানে বন্য জন্তু, তাছাড়া না জানি কত সুযোগ সন্ধানী বিপদকে নিজে ডেকে আমন্ত্রণ করা। অন্ধকার ক্রমেই ঘন হচ্ছে। মালক তাড়াতাড়ি লণ্ঠনে আগুন জ্বালল। তারপর ঠান্ডা জল একটি পাত্রে ঢেলে জলপট্টি দিতে শুরু করল। সে নিজেই শুশ্রূষা করে সারিয়ে তুলবে তার স্ত্রীকে। কিন্তু 3 দিনের দিন তার স্ত্রী জ্ঞান হারালো এবং চিরকালের মতো বিদায় জানিয়ে চলে গেল। স্ত্রীর ফেলে রেখে যাওয়া দেহটাকে নিয়ে সে বসে রইল তাদের সেই কাঠের আস্তানায়। ধোঁয়াটে হয়ে আসছে তার চিন্তা ভাবনা। অনেকক্ষণ ধরে সে তার স্ত্রীর দেহটাকে পর্যবেক্ষণ করল, কিন্তু না, প্রাণের কোনো চিহ্ন মাত্র নেই তাতে। ঠান্ডা শরীর, চামড়ার গোলাপি আভা এখন আস্তে আস্তে নীলচে রঙে পরিবর্তন হতে শুরু হয়েছে। মালকের জন্য হঠাৎ খেয়াল হলো স্ত্রীকে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে। মালক কাঠের কফিন তৈরির কাজ শুরু করলো। কিন্তু এ কি করছে সে? তার কাজ কোনো বদ্ধ উন্মাদ মাতালকেও যেন হার মানায়। একটা কাজ সে ঠিক করে সারতে পারছে না। এক একটা জিনিস যা ঠিক মতো শেষ করেছে সেটা আবার করে চলেছে, তারপর আবার। তাছাড়া আরও একটা জিনিস মালককে গভীরভাবে ভাবিয়ে তুলতে লাগলো। সে তার স্ত্রীর মৃত্যুতে একটি বারের জন্য চোখের জল ফেলল না। তার ভালোবাসা, তার স্ত্রীর প্রতি একই অন্যায় করছে সে। পর মুহূর্তেই সে আবার নিজেকে বোঝাতে লাগলো, কাল সে মাটি খুঁড়বে, তার স্ত্রীকে কবর দেবে, তারপর সে চোখের জল ফেলবে যখন তার স্ত্রী তার চোখের সামনে থেকে চিরকালের জন্য বিদায় নেবে। এখন তো সে তার কাছেই আছে, এই তো তার চোখের সামনে, কোথাও তো যায়নি সে, তার কাছেই রয়েছে। আস্তে আস্তে আবছা হয়ে আসলো আলো। মারলোক মৃতদেহর কাছেই দাঁড়িয়ে রইল। কখনো সযত্নে চুলের গুচ্ছ ঠিক করে দিচ্ছে, কখনো ঠিক করে দিচ্ছে প্রসাধন। সব কিছুই নিশ্চুপ হয়ে কেমন যেন এক যান্ত্রিকভাবে করে চলে সে। মৃত অবস্থায়ও তার বউকে দেখতে একদম যেন আগের মতো লাগে। বারবারই তার অনুভূতি হচ্ছে কিছু ক্ষতি হয়নি, কিছু না, সব কিছুই আগের মতন আছে। এই তো তার বউও রয়েছে তার সামনে। বিভিন্ন মানুষের দুঃখের প্রকাশ বিভিন্ন।
শোকের প্রভাব একটি মানুষ থেকে আরেকটি মানুষের ওপর আলাদাভাবে কাজ করে। মালকের শোক তাকে নিশ্চুপ নিস্তব্ধ করে দিয়েছিল। নিজের মানুষ বলতে তার কোনো দিনই কেউ ছিল না স্ত্রীকে ছাড়া। তার কাছের মানুষের মৃত্যুর আঘাতের অনুভূতি তার কাছে নতুন। সে জানে না সে কি মনে করছে এখন, তার কীরকম অনুভূতি হওয়া উচিত। তার মস্তিষ্ক ও বুকের ভেতরটা যেন খালি হয়ে গিয়েছে, আর সেই শূন্যতা তাকে ক্লান্ত করে দিচ্ছে। একসময় শরীর ও মন দুই অবসন্ন হয়ে পড়ে মাল্যকের। সে বসে পড়ল একটা চেয়ারে। সামনের টেবিলের ওপর তার স্ত্রীর মৃতদেহ রাখা রয়েছে। তার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় টেবিলে হাত রেখে মাথা গুঁজে দেয় মাল্যক। চোখে তার জল নেই, কিন্তু শরীর মন জুড়ে অপরিসীম একটা ক্লান্তি। সেই মুহূর্তে খোলা জানালা দিয়ে ভেসে এলো অন্ধকার জঙ্গলের গভীরে হারিয়ে যাওয়া শিশুর কান্নার মতো একটা দীর্ঘ হাহাকার। কিন্তু মাল্যক নড়ল না। আবার শোনা গেল আওয়াজটা, এবার অনেকটা কাছ থেকে। হয়তো কোনো বন্যজন্তু, হয়তো কোনো স্বপ্ন। মাল্যক জানে না, কারণ ততক্ষণে ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়েছে। বেশ কয়েক ঘন্টা বাদে কর্তব্যভ্রষ্ট রাতের প্রহরীর ঘুম ভাঙল। হাত থেকে মাথা তুলে সে কান খাড়া করে কিছু একটা শুনতে চেষ্টা করল। কি তা সে জানে না, কেন তাও জানা নেই। স্ত্রীর মৃতদেহর পাশে গাঢ় কালো অন্ধকারের মধ্যে অতি কষ্টে কিছু একটা দেখার চেষ্টা করতে লাগলো। তার সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠেছে, নিঃশ্বাস যেন থমকে দাঁড়িয়েছে, এবং সেই নিশ্চুপ পরিবেশকে আরও স্তব্ধ করে তার শিরা উপশিরার রক্তের স্রোতও যেন মুহূর্তের জন্য থেমে গেল। কে বা কি তাকে হঠাৎ জাগিয়ে তুলল? কোথায় সেটা? ঠিক সেই মুহূর্তেই তার হাতের নিচের টেবিলটা কেঁপে উঠল, আর মাল্যক শুনতে পেল, বা হয়তো তার মনে হলো যে শুনতে পেল, একটা নরম হালকা পায়ের শব্দ, যেন কেউ ঘরের মেঝেতে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। আতঙ্কে তার শরীর হিম হয়ে আসলো। কয়েকটা মুহূর্ত মাত্র, কিন্তু তার মনে হচ্ছিল যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে সেই অন্ধকারে প্রতীক্ষা। সে তার মৃত স্ত্রীর নাম ধরে ডাকার বৃথা চেষ্টা করল। গলা তার স্বরহীন, একটি আওয়াজও বেরোলো না। হাত বাড়িয়ে দেখার চেষ্টা করল তার স্ত্রী টেবিলের ওপর আছে কি না, কিন্তু পারল না। তার শরীরের প্রতিটি অঙ্গ অবশ হয়ে রয়েছে। হাত দুটো যেন শীষের তৈরি। পর মুহূর্তেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন একটা ভারী দেহ এসে ছিটকে পড়ল টেবিলটার ওপরে। সেই ধাক্কার জোরে টেবিলটা এসে সজোরে আঘাত করলো মাল্যকের বুকে, আর একটু হলেই সে চেয়ার থেকে উল্টে পড়ত। তারপরে কিছু একটা সশব্দে পড়ে গেল মেঝেতে। সে আঘাতে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। এরপর শুরু হলো কারোর মধ্যে চরম ধস্তাধস্তি, গর্জন, চিৎকার, অদ্ভুত সব আওয়াজ। মাল্যক উঠে দাঁড়ালো। কিছুই বুঝে উঠতে পারছে না সে। আতঙ্কে তার সারা শরীর অবশ। তারপর কোনো রকমে কাঁপতে থাকা একটা হাত বাড়ালো টেবিলের ওপর। কেউ নেই সেখানে। কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আতঙ্ক পাক নেয় পাগলামির দিকে, এবং সেই পাগলামি আমাদের হঠাৎ কিছু করতে বাধ্য করে। মাল্যকও তাই করল। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা কারণ ছাড়াই দৌড়ে গেল ঘরের একপাশের দেয়ালের দিকে। তারপর অন্ধকারে হাত রে খুঁজে নিল বন্দুকটা, এবং কোনো নির্দিষ্ট নিশানা ছাড়াই আওয়াজটার দিকে অন্ধকারে গুলি করল। সেই বন্দুকের ঝলকানিতে ক্ষণিকের জন্য অন্ধকার ঘরটি আলোকিত হয়ে উঠল, ঠিক যেমনটা বিদ্যুতের ঝলকানিতে হয়ে থাকে। আর সেই আলোতে মাল্যক দেখল একটা প্রকাণ্ড চিতা বাঘ তার স্ত্রীর মৃতদেহটাকে টেনে নিয়ে যাচ্ছে খোলা জানালাটার দিকে।
জন্তুটার ধারালো দাঁত গেঁথে আছে মৃতদেহটির গলায়। তারপরই আবার সব অন্ধকার। এই অন্ধকার যেন আগের চেয়েও গভীর, সেই সঙ্গে সব দিক নিশ্চুপ, নীরব, স্তব্ধ। মারলোকের যখন জ্ঞান ফিরল তখন সূর্য দিগন্তের অনেকটা ওপরে উঠে গেছে। কাক চড়ুইদের আওয়াজে মুখরিত বনাঞ্চল। মারলোকের চোখ পড়ল জানলার সামনে মেঝেতে লুটোনো মৃতদেহটার ওপর। বন্দুকের আওয়াজে আর ঝলকানিতে সম্ভবত জন্তুটা মৃতদেহটা ফেলে রেখেই পালিয়েছে। মৃতদেহের লম্বা চুল উস্কো খুস্কো, হাত পা যেমন তেমনভাবে ছড়িয়ে, জামা কাপড় অগোছালো, আর সেই দেহের গলায় একটা বীভৎস ক্ষত। তার থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, এখনো কাঁচা রক্ত, জমাট বাঁধেনি। যেই রেশমের ফিতে দিয়ে মারলোক তার স্ত্রীর হাত দুটো বেঁধে দিয়েছিল, সেই ফিতে এখন ছেঁড়া। দুটো হাত শক্তভাবে মুঠো করা, আর তার স্ত্রীর মৃতদেহের দাঁতের ফাঁকে আটকে রয়েছে কাল রাতে দেখা জন্তুটার কানের একটা টুকরো। শুনছিলেন অ্যামব্রোস বিয়ার্সের লেখা দ্য বোর্ডেড উইন্ডো অবলম্বনে খোলা জানালা। নিচে কমেন্ট করে আমাদের জানান যে গল্পটি আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। নকটার্নাল অডিও হরর স্টেশনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যামব্রোস বিয়ার্সের লেখা আরেকটি বিদেশি অনুবাদ গল্প। তাহলে সাবস্ক্রাইব করা না থাকলে নকটার্নাল অডিও হরর স্টেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে গল্পের নিয়মিত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের আসরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।